বিসমিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা মিডিয়ামের একটি আর্টিকেল পড়ব। আর্টিকেলের টাইটেল হচ্ছে হোয়াট আই লুক ফর ইন এ টেস্ট ইঞ্জিনিয়ার এবং আর্টিকেলটি লিখেছেন হিমেং ফু নামে একজন ব্যক্তি গত বছর অক্টোবরে। চলুন শুরু করা যাক। আই কনসিভড অফ দিস লিটল আর্টিকেল, তিনি এই আর্টিকেলটি লিখেছেন বিকজ one of my LinkedIn professional contacts had posed a question about whether as hiring managers of quality engineering or quality assurance teams we look for certifications in the area of software quality. তার একজন লিঙ্কডইন প্রফেশনাল কন্ট্যাক্ট তাকে প্রশ্ন করেছেন যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বা কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের হায়ারিং ম্যানেজার হিসেবে আপনারা কি কি সার্টিফিকেশন খোঁজেন, সফটওয়্যার কোয়ালিটি ফিল্ডের কি কি সার্টিফিকেশন আপনারা ক্যান্ডিডেটদের মধ্যে দেখেন। লেখক বলেছেন তার উত্তর ছিল নো, তিনি এরকম কোনো সার্টিফিকেশন দেখেন না এবং তারপরে ব্যাখ্যা করেছেন যে কি কি কোয়ালিটি হচ্ছে আমরা ক্যান্ডিডেটদের মধ্যে খুঁজি। এবং এই জন্যই হচ্ছে তিনি আর্টিকেলটি লিখেছেন। বাট বিফোর আই স্টার্ট র্যাম্বলিং অ্যাবাউট হোয়াট আই ডু লুক ফর, তো তিনি এই কোয়ালিটিগুলো ব্যাখ্যা করার আগে শুরুতে তিনি বলে নিতে চাচ্ছেন আই লুক ফর টেস্ট ইঞ্জিনিয়ার্স নট টেস্টার্স। তিনি অ্যাকচুয়ালি টেস্ট ইঞ্জিনিয়ার খোঁজেন, টেস্টার খোঁজেন না। আচ্ছা, কেন? I firmly believe that in order to understand how to test a piece of software, তিনি খুব শক্তভাবে বিশ্বাস করেন যে একটা সফটওয়্যার কিভাবে টেস্ট করতে হবে এটা বোঝার জন্য ইউ নিড টু নো হাউ ইট ইজ বিল্ড। আপনাকে জানতে হবে যে সফটওয়্যারটা কিভাবে তৈরি হলো বা কিভাবে সেটাকে তৈরি করা হয়েছে, অ্যান্ড হাউ ইচ কম্পোনেন্ট ফেইলস অর ইজ লাইকলি টু ফেইল, এবং আপনাকে জানতে হবে যে এই সফটওয়্যারের মধ্যে কোন অংশে বাগ আসতে পারে বা কোন অংশটা ফেল করতে পারে, ফেল করার সম্ভাবনা কোথায় বেশি। In modern software systems, the test surface area is huge. How does one look at the entire set of requirements, the design of the software, and figure out what are the likely areas it will fail? হ্যাঁ, বর্তমানে সফটওয়্যারগুলো অনেক বড় হয় বা সারফেস এরিয়াটা অনেক বেশি হয়। তাহলে রিকোয়ারমেন্ট গুলো, তারপর সফটওয়্যারের ডিজাইন, এগুলো দেখে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে কোন এরিয়াগুলোতে সফটওয়্যারটা ফেল করতে পারে। এবং এই জিনিসটা জানার জন্যই আপনার একজন ইঞ্জিনিয়ারের মাইন্ডসেট প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট দিয়ে আপনাকে জিনিসটা এনালাইজ করতে হবে। তিনি বলছেন যে ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাবাউট প্রবলেম সলভিং। ইঞ্জিনিয়ারিং মানেই তো হচ্ছে প্রবলেম সলভিং, তাই না? এ টেস্ট ইঞ্জিনিয়ার হ্যাজ এ টন অফ প্রবলেমস টু সলভ অল দ্য টাইম। একজন টেস্ট ইঞ্জিনিয়ারকে হচ্ছে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হয়। ফ্রম ফিগারিং আউট হুইচ অ্যাসপেক্টস টু টেস্ট মোর, তাকে চিন্তা করে বের করতে হয় যে কোন কোন জিনিসগুলো বেশি টেস্ট করতে হবে। সেটিং আপ দ্য রিগ টু টেস্ট, অনেক সময় টেস্ট করার জন্য খুব কমপ্লেক্স সিনারিও বা এনভায়রনমেন্ট জেনারেট করতে হয়। যেমন যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টেস্ট করতে হয়, আপনাকে হয়তো একটা ভার্চুয়াল মেশিনে অ্যান্ড্রয়েড এমুলেটর ইউজ করা লাগতে পারে, অথবা আপনি যখন অটোমেশন করবেন তখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বা ওয়েবের ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট টুল ব্যবহার করা লাগতে পারে। ডিজাইনিং এ টেস্ট ফ্রেমওয়ার্ক, একটা টেস্ট ফ্রেমওয়ার্ক ডিজাইন করার জন্য সেই আপনার প্রবলেম সলভ করতে হয়, এবং ডিজাইন করার পরে সেটা আপনাকে তো বিল্ড করতে হবে, রাইট? Also, it takes an engineering mindset to look at how to get more done with less effort. এবং আমাদের সবসময় তো সময়ের চেয়ে কাজের পরিমাণটা বেশি থাকে। তো তাহলে কিভাবে আমরা কম এফোর্টে বেশি এরিয়া কভার করতে পারি, বেশি কাজ করতে পারি, এই জিনিসটাও কিন্তু একটা প্রবলেম সলভিং এর ব্যাপার। Quality teams are small if they exist at all, and rightly so. Subject of another article. তিনি বলেছেন কোয়ালিটি অ্যাসুরেন্স টিমগুলো নর্মালি কোনো কোম্পানিতে ছোট হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানিতে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থাকেই না, এবং থাকলেও সাইজটা অনেকটা ছোট হয়, এবং তিনি বলছেন যে এটার উপর একটা আলাদা আর্টিকেল লেখা যেতে পারে। এবং শেষে তিনি বলছেন টেস্ট ইঞ্জিনিয়ার্স হ্যাভ টু বি এবল টু রান অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য ডেভেলপমেন্ট টিমস দে সাপোর্ট। টেস্ট ইঞ্জিনিয়াররা যে ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করবে, সেই টিমগুলো যত দ্রুত আগাবে, একই সাথে টেস্ট ইঞ্জিনিয়ারদেরকেও সেই গতিটা বজায় রাখতে হবে। Ask any developer what frustrates them the most about their QA team, and it's usually the fact that they have to explain the technical details of the feature implementation ad nauseum, or they don't understand the complexity Dave is trying to wrangle, or the trade-offs. আপনি লেখক বলছেন যে আপনি যদি কোনো ডেভেলপারকে জিজ্ঞেস করেন যে তাদের কিউএ টিমের কোন জিনিসটা তাদেরকে সবচেয়ে বেশি হতাশ করে বা বিরক্ত করে,
তখন তারা বলবেন যে ফিচার ইমপ্লিমেন্টেশনের টেকনিক্যাল ডিটেইলগুলো তাদেরকে বারবার ব্যাখ্যা করতে হয় টেস্টিং টিমের কাছে, এবং সব খুঁটিনাটি বিষয়গুলো সহ ব্যাখ্যা করতে হয়। অর দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি। এবং অনেক সময় দেখা যায় কি, বাইরে থেকে একটা ফিচারকে দেখে অনেক ছোট মনে হলেও এমনও হতে পারে যে ডেভেলপারকে এটার পেছনে অনেক কমপ্লেক্স একটা প্রবলেম সলভ করে আসতে হয়েছে। এবং অনেক সময় ছোট ছোট ফিচার রিকোয়ারমেন্টও অনেক ব্যাকএন্ডে অনেক কমপ্লেক্সিটির কারণে ইমপ্লিমেন্ট করা যায় না। তো টেস্টিং টিম যদি জিনিসটা বুঝতে না চায়, তখন সেটা ডেভেলপারের জন্য একটু একটু হতাশার কারণ হতে পারে। এরপর তিনি একটি এক্সাম্পল দিচ্ছেন সম্ভবত। তিনি বলছেন যে একটা বড় কোম্পানিতে তিনি একটা কিউএ লিডের সাথে কাজ করেছিলেন, and I was helping her set up Selenium to run tests with the Android emulator on her own laptop. এবং এখানে লেখক কিউএ লিডের ল্যাপটপে অ্যান্ড্রয়েড এমুলেটর সেট আপ করতেছিলেন, যাতে সেখানে সেলেনিয়াম দিয়ে টেস্ট রান করা যায়। She then asked me, "What server are you connecting to?" I was taken aback by that question for obvious reasons. তো কিউএ লিড যে পার্সন ছিলেন, তিনি লেখককে প্রশ্ন করলেন যে আপনি কোন সার্ভারে এটা কানেক্ট করছেন। এবং এই প্রশ্ন শুনে লেখক হচ্ছে একটু অবাক হয়ে গেলেন বা একটু ধাক্কা খেলেন। তখন লেখক কিউএ লিড পার্সনকে জিজ্ঞেস করলেন, আই দেন প্রসিডেড টু আস্ক হার হোয়াট শি মেইন বাই হোয়াট সার্ভার, মানে কোন সার্ভার বলতে আপনি কি বোঝাচ্ছেন। দেন শি পয়েন্টেড টু দ্য কনফিগারেশন অফ দিস, অর্থাৎ এরকম কিছু যে কিউএল লিড পার্সন যিনি ছিলেন, তিনি এই ইউআরএলটা দেখে উনি কোশ্চেন করতেছেন যে এটা আসলে কোন সার্ভার, এটা কোথা থেকে আসতেছে। তো এটা যে আসলে লোকাল হোস্ট অ্যাড্রেস এবং এটা যে আপনার নিজের মেশিনে রান হওয়া কোনো অ্যাপ্লিকেশনকে পয়েন্ট করতেছে, সম্ভবত এই জিনিসটা তার জানা ছিল না। এবং এই টেকনিক্যাল নলেজটা না থাকায় লেখক একটু অবাক হয়েছিলেন আর কি। ওকে। তো সম্ভবত এখানে এই প্যারাটুকুর মধ্যে আর্টিকেল প্রথমে বললেন যে তিনি টেস্ট ইঞ্জিনিয়ার খোঁজেন, টেস্টার খোঁজেন না। এবং পরবর্তীতে তিনি কিউএ টেস্টার বা টেস্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে কি কি কোয়ালিটি খোঁজেন সেই জিনিসগুলো এখন ব্যাখ্যা করবেন। প্রথম যে কোয়ালিটি সম্পর্কে তিনি বলছেন সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। এ রিয়েলি গুড টেস্ট ইঞ্জিনিয়ার ইজ ইউজুয়ালি ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস। একজন টেস্ট ইঞ্জিনিয়ার, খুব ভালো টেস্ট ইঞ্জিনিয়ার যিনি, তাকে কৌতূহলী হতে হবে, তার কৌতূহল থাকতে হবে। Ask any seasoned test engineer and she'll tell you she could be bouncing from a front-end project one week and a database project the next. যে কোনো কিউএ ইঞ্জিনিয়ারকে যদি আপনি জিজ্ঞেস করেন এবং সে সে আপনাকে বলবে যে তাকে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম প্রজেক্টে জাম্প করতে হয়। দেখা যাচ্ছে যে আমি পার্সোনালি যে কোম্পানিতে জব করি সেখানে একই সাথে ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, একই সাথে শপিফাই অ্যাপ আছে, হোস্টিং সলিউশন আছে, সাস অ্যাপ্লিকেশন আছে। তো আমাকে কিন্তু অলওয়েজ একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্টে জাম্প করে যেতে হয়। ইট উড বি চ্যালেঞ্জিং টু কোপ উইথাউট অ্যান ইননেট ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। হ্যাঁ, এবং আপনার যদি নিজের মানে ভিতরে একটা কিউরিওসিটি না থাকে, আপনার যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। যে আরে ভাই, এতদিন সময় দিয়ে ওয়ার্ডপ্রেস শিখলাম, এখন আবার শপিফাই শিখতে হচ্ছে। তো এই জিনিসটা আপনার ভেতর থেকে আসতে হবে। Also, in the career of a test engineer, you will move from domain to domain with a high frequency. হ্যাঁ, এবং যারা সফটওয়্যার কিউএ প্রফেশনাল, দেখা যায় যে তাদের এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে জাম্প করতে হচ্ছে। অর্থাৎ আপনি হয়তো বা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করছেন একটা কোম্পানিতে, নেক্সট কোম্পানি গেলেন সেখানে হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আরেক কোম্পানি হয়তো পুরোপুরি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করে, কোনো কোম্পানি হয়তো বা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতে পারে। যেমন লেখক বলছেন, ফর মাইসেলফ I've cycled through the domains of তাকে টেলিকম ডোমেইনে, ইন্টারনেট বা মোবাইল, ডিজিটাল এগ্রিকালচার, ফিনটেক, ই কমার্স, লিগ্যাল টেক, এই সব রকমের ডোমেইনে কাজ করতে হয়েছে শুধু 20 বছরের সময়ের মধ্যে। অর্থাৎ একটা থেকে আরেকটা জাম্প করতে হয়েছে। With each switch, you have to very quickly pick up the salient aspects of the business in order to understand which tests matter more than the others. এবং প্রত্যেকবার যখন আপনি একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে সুইচ করবেন, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বুঝে নিতে হবে কি, যে একটা বিজনেসের ওই ডোমেইনের যে বিজনেসে আপনি কাজ করছেন সেই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট সেলিয়েন্ট অ্যাসপেক্ট, অর্থাৎ সবচেয়ে জরুরি বিষয় কোনগুলো। এবং আপনাকে জানতে হবে যে কোন টেস্টগুলা অন্য টেস্টের চেয়ে বেশি জরুরি। অর্থাৎ আপনার যদি অল্প সময় থাকে, আপনাকে কোন দিকে ফোকাসটা বেশি দিতে হবে, এটা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে পিক আপ করতে হবে।
Many companies also have a multinational reach. অনেক কোম্পানি তো হচ্ছে একাধিক রিজিয়নে বা একাধিক ন্যাশনালিটির মধ্যে কাজ করে। Having the intellectual curiosity to learn about cultural nuances is critical. বিভিন্ন বিভিন্ন দেশের মধ্যে বা জাতির মধ্যে যেসব জাতিগত বা কালচারাল যে ছোটখাটো ডিফারেন্স গুলো থাকে সেই জিনিসগুলো বোঝাটাও অনেকটা জরুরি হবে। তিনি সম্ভবত আরেকটি এক্সাম্পল দিচ্ছেন। I once worked on a stock app that showed the market ups and downs. অর্থাৎ তিনি হচ্ছে স্টক মার্কেটের কোনো একটা অ্যাপ নিয়ে কাজ করতেছিলেন যেখানে মার্কেটের আপ ডাউন গুলো দেখানো হতো। When it came time to localize the app for Taiwan, we were surprised that the requirement for the up and down arrows was flipped. তো যখন এই অ্যাপটাকে হচ্ছে তাইওয়ানের জন্য উপযোগী করা হচ্ছিল, তো হয়তো বা তাইওয়ানিজ ভাষায় কনভার্ট করা হচ্ছিল, তখন তারা অবাক হয়ে গেলেন এটা জেনে যে আপ এবং ডাউন অ্যারোর রিকোয়ারমেন্টটা ফ্লিপ হয়ে গেছে। অর্থাৎ নর্মালি স্টক মার্কেটে আপ বোঝানো হয় সবুজ দিয়ে আর ডাউন বোঝানো হয় রেড দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে রেড ওয়াজ আপ, অর্থাৎ আপকে রেড দিয়ে বোঝানো হচ্ছে, ডাউনকে গ্রিন দিয়ে বোঝানো হচ্ছে। কেন? টার্নস আউট রেড ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফরচুন, হেন্স দ্য সুইচ। অর্থাৎ তাইওয়ানিজ কালচারে লাল কালার দিয়ে অ্যাকচুয়ালি ভালো জিনিস বোঝায়। অর্থাৎ যখন স্টক উপরের দিকে উঠতেছে ভালো জিনিস, সেটাকে আপনাকে লাল কালার দিয়ে ডিনোট করতে হচ্ছে, এবং ডাউন হলে তখন সেটাকে সবুজ বলা হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা কি বুঝলাম? যে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জিনিস সম্পর্কে যেহেতু জানতে হচ্ছে, তো আপনার মধ্যে এই কিউরিওসিটি থাকতে হবে। কিউরিওসিটি না থাকলে আসলে আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে বিষয়টা। Incisiveness. A really great test engineer is able to see the needle in the haystack. The term shift left testing is well known in the industry, but what would be more shift left than a test engineer during Scrum or a briefing on the product requirements be able to raise his hand and say, but that does not make sense because that's being sharp and incisive. অর্থাৎ হচ্ছে আপনাকে খুব আচ্ছা, ইনসিসিভ শব্দের অর্থটা কি? এটা একটু আমরা ক্লিয়ার হয়নি। Okay, the fact that an idea or opinion is expressed in a clear and direct way. Okay, তাহলে বোঝানো হচ্ছে যে আপনাকে আপনার চিন্তাগুলোকে বোঝানোর সক্ষমতা থাকতে হবে এবং খুব পরিষ্কারভাবে সেটা বোঝাতে হবে। ওকে, দেখা যাচ্ছে কি যখন আমাদের কোনো একটা স্ক্রাম বা প্রোডাক্ট ব্রিফিং হচ্ছে, হয়তোবা আমরা সামনের স্প্রিন্টে কি কি ফিচার নিয়ে কাজ করব সেটা নিয়ে যখন ডিসকাশনটা হয় টিমের মধ্যে, তখনই হচ্ছে আপনাকে আপনার এই ক্ষমতা থাকতে হবে যে আপনি তখনই তখনই ফিচারটাকে বুঝে নিয়ে সাথে সাথে বলতে পারেন, আচ্ছা কিন্তু এই কেসে, স্পেসিফিক কেসে আমরা কি করব, অথবা এটা তো অমুক জায়গায় কাজ করবে না। এই জিনিসটা বলার মতো শার্পনেস আপনার মধ্যে থাকতে হবে। আর শিফট লেফট টেস্টিং বলে একটা টার্ম আমাদের ইন্ডাস্ট্রিতে চালু আছে। শিফট লেফট বলতে বোঝায় কি, নর্মালি ধরেন ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কি হয়, প্রথম হচ্ছে সেটাকে একটা প্রোডাক্টকে ডিজাইন, মার্কেট অ্যানালিসিস করা হবে, সেটাকে ডিজাইন করা হবে, ডেভেলপ করা হবে এবং লাস্টে গিয়ে সেটাকে টেস্টিং করা হয়। তো শিফট লেফট টেস্টিং বলতে বোঝানো হচ্ছে কি, টেস্টিংটাকে আরো আগেই নিয়ে আসা। অর্থাৎ যখন মার্কেট অ্যানালিসিস করা হচ্ছে বা প্রোডাক্টটাকে ডিজাইন করা হচ্ছে, তখনই টেস্ট ইঞ্জিনিয়ারদেরকে ইনভলভ করা উচিত। তারা যেন তখনই বলতে পারে, আচ্ছা ফার্দার ডাউন দ্য লাইন এই ইস্যুটা তৈরি হতে পারে, বা আমাদেরকে অমুক অমুক কেস গুলো মাথায় রাখতে হবে, যাতে এই জিনিসটা শুরু থেকেই হচ্ছে অনেকগুলো বাগ ফিক্স হয়ে যেতে পারে। অ্যাজ মেনশনড অ্যাবভ, দ্য টেস্ট সার্ফেস ইজ অফেন লার্জ। হ্যাঁ, তিনি উপরে আরো একবার বলেছেন যে টেস্ট সার্ফেস নর্মালি অনেক বড় হয়। The ability of the test engineer to zoom in to the most likely aspects of a project to cause issue is absolutely critical. অর্থাৎ একজন টেস্ট ইঞ্জিনিয়ারের অ্যাবিলিটি থাকতে হবে একটা প্রজেক্টের সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট গুলাতে জুম ইন করে বুঝে ফেলা যে কোন ইস্যুগুলো সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, কোন ইস্যুগুলোতে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। যেমন হতে পারে কি, একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনে হতে পারে যে আপনার নাম্বারের প্রিসিশন অনেক বেশি জরুরি না হতে পারে, কিন্তু একটা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনে দেখা যায় কি দশমিকের পরে 4 বা 5 ঘর পরের কোনো ভ্যালুও ফার্দার ডাউন দ্য লাইন অনেক বড় ইস্যু করতে হয়। তো কোন ক্ষেত্রে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। স্কিল, এটা এমন একটা স্কিল দ্যাট পেইজ হিউজ ডিভিডেন্ডস এন্ড হাইলি ভ্যালুড। এই স্কিলটাই হচ্ছে সবচেয়ে জরুরি এবং আপনাকে সবচেয়ে বেশি ভ্যালু এনে দিবে ক্যারিয়ারে। টেনাসিটি,
A great test engineer is tenacious. She should not be a leaf blowing in the wind. অর্থাৎ টেনেসিটি বলতে বোঝানো হচ্ছে কি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন গ্রেট সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে শক্ত হতে হবে, দৃঢ় হতে হবে। আমার মনে হয় দৃঢ় শব্দটা ব্যবহার করা যায়। Your findings will be disputed and dismissed as not important. অনেক সময় আপনার অপিনিয়ন গুলোকে আহ, প্রশ্ন করা হবে এবং বলা হতে পারে যে না, এই জিনিসটা আমরা এখন চিন্তা করবো না, বা এই জিনিসটা আমরা জরুরি মনে করতেছি না। এটা রেগুলারই হতে পারে। বি কমফোর্টেবল উইথ স্ট্যান্ডিং ইউর গ্রাউন্ড। আপনার নিজের মতামতের উপর থাকা বা শক্ত করে দৃঢ় থাকা, আহ, আপনার যোগ্যতা থাকতে হবে। অ্যান্ড ইউজিং ডেটা টু প্রুভ ইউর পয়েন্ট। এবং আপনার যে মতামতটা, এটাকে কিভাবে আপনি ডেটা ব্যবহার করে এটাকে আপনি সাপোর্ট দিবেন, সেটার ক্ষমতা আপনার থাকতে হবে। At the end of the day, products, developers, and ops all want the same thing, a great customer experience. হ্যাঁ, দিন শেষে হচ্ছে কোম্পানি সবাই কি চায়, যে কাস্টমারের এক্সপিরিয়েন্সটা বেটার হোক, একই সাথে বিজনেস যেন আরো বেটার হয়। We do not always agree that the means and sometimes personal agendas are at play, but overall that is the case. Earn their respect. এবং অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা আমাদেরকে ফেস করতে হবে, আমাদেরকে আহ, আমাদের মতামতের একের সাথে আরেকজনের মতামত মিলবে না, এবং শেষমেশ ফাইনাল একটা ডিসিশন নিতে হবে। বাট আপনি যেটাকে ভালো মনে করেন এবং সেটার পক্ষে আপনাকে দৃঢ় থাকতে হবে, এবং প্রত্যেকের রেসপেক্ট আর্ন করতে হবে। Another aspect of tenacity is the can-do attitude, not giving up too easily. আপনাকে খুব সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না, এবং আমি এটা পারবো এমন একটা মনোভাব রাখতে হবে। টেস্ট টিমস আর স্মল ফর এ গুড রিজন, উই আর কস্ট সেন্টার, নেভার ফরগেট দ্যাট। এবং কোম্পানি হচ্ছে দেখা যায় যে টেস্ট টিম এর পিছনে খুব বেশি খরচ করতে চায় না, এবং এখানে খরচটাকে মিনিমাল রাখতে চায়। দ্যার ইজ অলওয়েজ মোর ওয়ার্ক দেন দেয়ার আর টেস্ট রিসোর্সেস। অর্থাৎ বলা হচ্ছে যে আহ, একটা কোম্পানিতে যত টেস্টিং এর রিসোর্স থাকবে, অলওয়েজ তার চেয়ে কাজের অ্যামাউন্ট একটু বেশি থাকে। অর্থাৎ যে পরিমাণে কাজ থাকবে, টেস্টারের পরিমাণ, টেস্ট রিসোর্সের পরিমাণ তার চেয়ে অলওয়েজ কম থাকে। If, as test engineers, we do not gradually push the boundary of software quality and give up at the first sign of resistance, then quality will never improve. অর্থাৎ আমাদেরকে অলওয়েজ এই বাউন্ডারিটাকে পুশ করতে থাকতে হবে এবং সফটওয়্যার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এবং আমাদেরকে হতাশ হয়ে ছেড়ে দেওয়া যাবে না, যে হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক প্রেশার হয়ে যাচ্ছে, বা আমি এত কিছু কিভাবে সামলাবো। আমাদের অলওয়েজ লিমিটটাকে পুশ করতে থাকতে হবে। টেকনিক্যাল কম্পিটেন্সি, আপনার টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে। উপরে তিনি আবার মেনশন করেছেন যে আই লুক ফর টেস্ট ইঞ্জিনিয়ার্স নট টেস্টার্স। তিনি বলেছিলেন যে তিনি টেস্ট ইঞ্জিনিয়ার খোঁজেন, টেস্টার খোঁজেন না। দিস ডাজ নট মিন হ্যাভিং এ টেকনিক্যাল কোয়ালিফিকেশন বাট রাদার মাইন্ডসেট। তিনি এটা বলতে বোঝাননি যে টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে, মানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তিনি বলেছেন যে মাইন্ডসেটটা থাকতে হবে, টেকনিক্যাল মাইন্ডসেট। তিনি বলছেন যে আই ওয়ার্ক উইথ গ্রেট টেস্ট ইঞ্জিনিয়ার্স who do not have an engineering or CS degree but exhibit the problem solving mindset that exceed a lot of these supposedly schooled in the sciences. তিনি গ্রেট টেস্ট ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছেন যাদের কোনো ইঞ্জিনিয়ারিং বা সিএস ডিগ্রি নেই, বাট প্রবলেম সলভিং মাইন্ডসেটের দিক দিয়ে তারা ওই ডিগ্রিধারীদের চাইতেও অনেক বেশি যোগ্য। পার্ট অফ বিং টেকনিক্যালি কম্পিটেন্ট ইজ দ্য হাঙ্গার টু লার্ন। অর্থাৎ অর্থাৎ টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়ার একটা অংশ হচ্ছে যে শেখার ইচ্ছা থাকা। আস্ক এনি ওয়ার্কিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হুজ বিন ইন দ্য গেম ফর 10 years। যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আপনি জিজ্ঞেস করেন যে 10 বছর বা তার বেশি সময় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আছে, তারা আপনাকে বলবে around 20% of their free time is spent learning a new technology or reading about and mucking around with the new technology। অর্থাৎ তাদের টোটাল সময় দেখা যাচ্ছে 20%-এর মতো সময় নতুন একটা টেকনোলজি লার্ন করতে ব্যয় করে, এবং সেই টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করে সেটাকে নিয়ে এক্সপেরিমেন্টেশন করতে গিয়ে ব্যয় হয়। তারপর তিনি বলছেন যে এভরি 5 years or so the technology landscape shifts। তিনি বলছেন যে প্রত্যেক 5 বছর পর পর টেকনোলজি ল্যান্ডস্কেপটা শিফট হয়। দ্য শিফট টু পিসিস ফ্রম মেইন ফ্রেম থেকে পিসিতে যেভাবে শিফট হলো, তারপরে ইন্টারনেট আসলো, মোবাইল আসলো, আইওটি আসলো, ক্রিপ্টো আসলো, এবং বর্তমানে এআই এর হাইপ চলতেছে। ইফ ইউ ডু নট হ্যাভ দ্য হাঙ্গার টু লার্ন নিউ টেকনোলজি ইউ উইল বি অবসলিট ভেরি সুন। দেখা যাচ্ছে আপনি যদি নতুন জিনিস শেখার ইচ্ছা না পোষণ করেন, তাহলে খুব দ্রুতই আপনি বাতিল হয়ে যাবেন। আচ্ছা, যদি এমন হয় যে আপনি একজন ওই যে গিকদের কাতারে পড়েন না এবং টেকনোলজি আপনাকে বোর করে, এক্ষেত্রে কি হবে?
তিনি বলছেন যে ওয়েল একটা মিনিমাম বার অফ টেকনিক্যাল কম্পিটেন্স থাকতে হবে, একটা মিনিমাম লেভেল পর্যন্ত আপনাকে টেকনিক্যালি কম্পিটেন্ট হতে হবে। You should be comfortable with software tools and simple modification of test code, etc. Then be really good at the domain. তিনি বলছেন যে আপনি যে ডোমেইনে কাজ করতেছেন সেই ডোমেইনে আপনাকে রিয়েলি গুড হতে হবে, আপনাকে খুব ভালো যোগ্যতা থাকতে হবে। এবং এবং সেই ডোমেইনে কাজ করার জন্য যেসব টুল নিয়ে কাজ করতে হচ্ছে সেগুলোকে আপনাকে আপনার মিনিমাম একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস এর কথা বললে, আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন ওয়ার্ডপ্রেস এর ইকোসিস্টেমটা আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে। এবং ওয়ার্ডপ্রেস যেহেতু মেইনলি পিএইচপি মাইএসকিউএল দিয়ে চলে, তো আপনাকে পিএইচপি বা মাইএসকিউএল এর বেসিক নলেজটা পোষণ করতে হবে, ধারণ করতে হবে। Have a good eye for detail, understand the regulatory compliance processes, etc. HIPAA, PCI, be a subject matter expert। অর্থাৎ আপনি যে ডোমেইনে কাজ করবেন সেই ডোমেইনটা নিয়ে আপনার একটা ভালো নলেজ থাকতে হবে, যদিও আপনি অন্যান্য সব টেকনোলজি সম্পর্কে জানতে আগ্রহী না। স্পাইন, মেরুদণ্ড। As I have mentioned previously, your test findings will at times be disputed or dismissed as not being relevant. No actual user will hit this problem is a common refrain। অনেক সময় বলা হবে যে এই ইস্যু হবে না তেমন, আরে না এটা এটা ইগনোর করেন, এটা আপনার দেখার দরকার নেই আপাতত, এরকম ক্যারিয়ারে অনেক অনেক ঘন ঘন হবে কিউ ইঞ্জিনিয়ারদের সাথে। Use data, not use observability to make your case, but have the nerve to stand your ground if you believe and have strong evidence to demonstrate you are right। এবং আপনার যদি একটা স্ট্রং বিলিফ থাকে, আপনি যদি এটা আপনি যদি বিশ্বাস করেন যে কোনো একটা ইস্যু বা কোনো একটা বাগ এটা খুবই জরুরি এবং ডাউন দ্য লাইন এটা প্রবলেম কজ করবে, যদিও এখন হয়তো বা এটাকে ছোট মনে হচ্ছে, তখন ডেটা আর অবজারভেবিলিটি ব্যবহার করে আপনার নিজের মতামতের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। এবং however also note that at the end of the day the company you work for is a business and business priorities rule। এই কথাটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, যে দিন শেষে আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোম্পানির জন্য আপনি কাজ করছেন এটা একটা ব্যবসা, এটা একটা বিজনেস। এবং বিজনেসের প্রায়োরিটি রুল এবং বিজনেসের প্রায়োরিটিটা আগে দেখতে হবে। অর্থাৎ আপনি একটা সফটওয়্যারকে খুব ভালো দুনিয়ার বেস্ট সফটওয়্যার বানাতে পারেন, বাট বিজনেসটা যদি না চলে তাহলে তো দিন শেষে কোনো লাভ নেই। It is possible to allow for bugs to be fixed post release provided that the business objective is met। দেখা যাচ্ছে কি একটা সফটওয়্যারে হয়তো বা অনেক অনেক বাগ আছে এবং সেগুলো আপনি জানেন, আপনি সেগুলো টেস্ট করেছেন, রিপোর্ট করেছেন, বাট আপনাকে কোন একটা মার্কেট ক্যাচ করার জন্য একটা স্পেসিফিক টাইমে রিলিজ দিতেই হবে। তো সেক্ষেত্রে কোম্পানি যদি ডিসাইড করে যে আমরা এই বাগগুলো থাক আমাদের জানা আছে, তাও আমরা আগে রিলিজ দেব, মার্কেটটা আমাদেরকে ক্যাচ করতে হবে এবং পরবর্তীতে আমরা বাগ ফিক্স করব, এক্ষেত্রে দ্যাটস অলসো অ্যাকসেপ্টেবল। অর্থাৎ আপনাকে এটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে এবং কোন ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে। তিনি শেষে বলছেন যে তাহলে কি সফটওয়্যার কোয়ালিটি সার্টিফিকেশনের কোনো দরকার আছে, তাই এটার কি কোনো গুরুত্ব আছে? While I'd say it isn't necessary, I would say it wouldn't hurt। তিনি বলছেন যে সার্টিফিকেশনের দরকার নাই, বাট নিলে ক্ষতি কি? It's just like asking if a CS degree is necessary for you to be a software developer. A lot of really good software developers I know do not have a CS degree। হ্যাঁ, অনেক ভালো সফটওয়্যার ডেভেলপারদের সিএস ডিগ্রি নাই। Most of the really good test engineers I know do not have certifications। টেস্ট ইঞ্জিনিয়ারদেরও সার্টিফিকেশন থাকে না বেশিরভাগেরই। Most do have a background in the sciences or just have the qualities described above। বেশিরভাগেরই হয়তো দেখা যায় যারা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তাদের হয়তো বা এই টেকনিক্যাল লাইনে কোনো একটা ডিগ্রি থাকে অথবা উপরের কোয়ালিটি গুলো থাকে। But certification does help in that it covers the basics of what is software quality, what is the role, what the role entails, etc., which in reality varies from organization to organization and one can learn on the job। আহ, আহ, তো শেষে তিনি বলছেন যে সফটওয়্যার সার্টিফিকেশন কোথায় হেল্প করে। এটা হেল্প করে আপনাকে সফটওয়্যার কোয়ালিটি বেসিক জিনিসগুলো আপনাকে শেখাবে এবং এই রোলে আপনার কি কি করতে হবে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন, হুইচ ইন রিয়ালিটি ভ্যারাইজ ফ্রম। এবং এটা আসলে অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশনে ভ্যারাই করে, অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে। রেফারেন্সে তিনি আরেকটি আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিয়েছেন এবং লিঙ্কডইনে এই পার্সনকে আমরা ফলো করতে পারি তার অন্যান্য লেখা পড়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, পরবর্তীতে হয়তো বা আরো কোনো একটা আর্টিকেল নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।